একটা দেশ যেখানে নদী নেই একটাও, বৃষ্টি হয় বছরে হাতে গোনা কয়েকদিন, অথচ এই দেশটাই একসময় ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এক ব্যবসার কেন্দ্রবিন্দু, মানুষ কেনাবেচার ব্যবসা। আরও অবাক করা তথ্য হল, এই দেশে যত মানুষ বাস করে তার চেয়ে বেশি মানুষ থাকে বিদেশে, নিজের দেশ ছেড়ে। একটা আফ্রিকান দেশ যার সংস্কৃতিতে মিশে আছে ইউরোপ, আফ্রিকা আর দাসত্বের রক্তাক্ত ইতিহাস। যে দেশের গান শুনলে চোখে পানি চলে আসে বিশ্বের নামিদামি মিউজিক ক্রিটিকদেরও। দেশটার নাম কেপ ভার্দে। আজকের ভিডিওতে আমরা জানব ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের পুরো গল্প, কিভাবে এটা তৈরি হলো, কিভাবে টিকে আছে, আর কেন এই দেশ এত আলাদা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষের দিকে এমন একটা তথ্য আছে যেটা শুনে আপনি নিজেই গুগল করে যাচাই করতে চাইবেন। চলুন শুরু করি। কেপ ভার্দে পর্তুগিজ ভাষায় বলে কাবো ভের্দে। এটা আফ্রিকার পশ্চিম উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত একটা দ্বীপরাষ্ট্র। মোট ১০টা প্রধান দ্বীপ আর কয়েকটা ছোট দ্বীপ নিয়ে তৈরি এই দেশ। দ্বীপগুলোকে দুই ভাগে ভাগ করা হয়, উত্তরের বার্লাভেন্তো আর দক্ষিণের সোতাভেন্তো গ্রুপ। দেশের আয়তন মাত্র ৪,০০০ বর্গ কিলোমিটারের একটু বেশি, বাংলাদেশের তুলনায় প্রায় ৩৬ ভাগের ১ ভাগ। জনসংখ্যা মাত্র ৫.৫ লাখের মতো। রাজধানীর নাম প্রাইয়া, যেটা সান্তিয়াগো দ্বীপে অবস্থিত। এই দ্বীপগুলো তৈরি হয়েছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে। ফগো দ্বীপে এখনও একটা সক্রিয় আগ্নেয়গিরি আছে, যার নামও ফগো, যার মানে পর্তুগিজ ভাষায় আগুন। ২০১৪ থেকে ১৫ সালে এই আগ্নেয়গিরি থেকে বড় অগ্নুৎপাত হয়েছিল, যাতে কয়েকটা গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এই ভিডিওর শুরুতে যে কথাটা বলেছিলাম, কেপ ভার্দেতে কোনো স্থায়ী নদী নেই। বৃষ্টিপাত এত কম যে দেশটা প্রায় সব সময় খরার মুখোমুখি থাকে। মাটি বেশিরভাগ জায়গায় শুষ্ক আর পাথুরে, কৃষিকাজের জন্য উপযোগী না। তাহলে মানুষ পানি পায় কিভাবে? উত্তর হল সমুদ্রের নোনা পানিকে বিশুদ্ধ করার প্রযুক্তি, ডিসালিনেশন প্লান্ট। রাজধানী প্রায়াসহ বড় শহরগুলোর বেশিরভাগ পানি চাহিদা মেটানো হয় এই পদ্ধতিতে। এটা খরচ সাপেক্ষ, কিন্তু কেপ ভার্দের মানুষের কাছে এখন এটাই বেঁচে থাকার প্রধান উপায়। খাদ্যের ক্ষেত্রেও এই দেশ অনেকটাই আমদানির উপর নির্ভরশীল। নিজেদের চাহিদার বড় একটা অংশ খাবার তারা বাইরে থেকে আনে। প্রকৃতি এখানে যতটা কঠিন, মানুষ ততটাই অভিযোজনক্ষম। কেপ ভার্দের ইতিহাস বোঝার জন্য ফিরে যেতে হবে ১৫ শতকে। ১৪৬০ সালের দিকে পর্তুগিজ নাবিকরা এই নির্জন দ্বীপগুলো আবিষ্কার করে। তখন এখানে কোনো স্থায়ী জনবসতি ছিল না। পর্তুগিজরা এখানে বসতি স্থাপন করে, আর দ্বীপগুলো হয়ে ওঠে ইউরোপ, আফ্রিকা আর আমেরিকার মাঝখানে একটা কৌশলগত কেন্দ্রবিন্দু। আর এই অবস্থানের কারণেই কেপ ভার্দে হয়ে ওঠে ট্রান্স আটলান্টিক দাস ব্যবসার একটা প্রধান কেন্দ্র। আফ্রিকার মূল ভূখণ্ড থেকে ধরে আনা মানুষদের এখানে এনে জাহাজে তোলা হতো, পাঠানো হতো আমেরিকা মহাদেশের দিকে। শত শত বছর ধরে এই দ্বীপগুলো ছিল মানুষ কেনাবেচার একটা করিডোর। এই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ফল হল, কেপ ভার্দের বর্তমান জনগোষ্ঠীর বেশিরভাগই আফ্রিকান আর ইউরোপীয় বংশের মিশ্রণ, যাদের বলা হয় ক্রিওল জনগোষ্ঠী। ভাষা, সংস্কৃতি, খাবার, গান সবকিছুতেই এই মিশ্রণের ছাপ স্পষ্ট। ১৯৭৫ সালে দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর কেপ ভার্দে পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে। মজার বিষয় হল, স্বাধীনতার শুরুর দিকে কেপ ভার্দে আর গিনি-বিসাও একসঙ্গে মিলে একটাই দেশ গঠনের পরিকল্পনা করেছিল, কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। কেপ ভার্দের সবচেয়ে বিখ্যাত সাংস্কৃতিক পরিচয় হল তাদের সঙ্গীত, বিশেষ করে মোরোনা নামের এক ধরনের বিষণ্ণ আবেগঘন সুর। এই গানের মধ্যে মিশে আছে বিচ্ছেদ, প্রবাস জীবনের কষ্ট আর নিজের মাটির প্রতি টান। পর্তুগিজ ভাষায় এই অনুভূতিকে বলা হয় সদাদ, এক ধরনের গভীর বিরহবোধ, যা সরাসরি বাংলায় অনুবাদ করা প্রায় অসম্ভব। এই মোরোনা সঙ্গীতকে বিশ্বব্যাপী পরিচিতি দিয়েছেন একজন শিল্পী, সেজারিয়া এভোরা। তাকে বলা হয় খালি পায়ের দিভা, কারণ তিনি খালি পায়ে মঞ্চে গান গাইতেন। তার গান শুনে ইউরোপ আমেরিকার মানুষ প্রথমবার ক্যাপ ভার্দের নাম জানতে পারে। ২০০৩ সালে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ডও জিতেছিলেন। ক্যাপ ভার্দের সরকারি ভাষা পর্তুগিজ হলেও মানুষের মুখের ভাষা ক্যাপ ভার্দিয়ান ক্রিওল, যেটা পর্তুগিজ আর পশ্চিম আফ্রিকান ভাষার মিশ্রণে তৈরি একটা আলাদা ভাষা। প্রতিটা দ্বীপে এই ক্রিওল ভাষার আলাদা আলাদা উপভাষাও আছে। এবার সেই অবাক করা তথ্যটা যেটা শুরুতে বলেছিলাম। ক্যাপ ভার্দেতে বর্তমানে বাস করে প্রায় ৫.৫ লাখ মানুষ।
কিন্তু বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্যাপ ভার্দিয়ান বংশোদ্ভূত মানুষের সংখ্যা তার দ্বিগুণেরও বেশি। অনুমান করা হয় ১০ লাখেরও বেশি মানুষ প্রবাসে থাকে, প্রধানত যুক্তরাষ্ট্র, পর্তুগাল, ফ্রান্স আর নেদারল্যান্ডসে। কারণটা সহজ: শুষ্ক জলবায়ু, বারবার খরা আর সীমিত কর্মসংস্থানের সুযোগের কারণে শত শত বছর ধরে ক্যাপ ভার্দের মানুষ কাজের সন্ধানে দেশ ছেড়েছে। আজও দেশের অর্থনীতির একটা বড় অংশ চলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর। এই কারণে ক্যাপ ভার্দেকে অনেক সময় বলা হয় একটা জাতি যে নিজের দেশের চেয়ে বাইরে বেশি ছড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস আর রোড আইল্যান্ড অঙ্গরাজ্যে ক্যাপ ভার্দিয়ান কমিউনিটি এতটাই বড় যে সেখানে আলাদা সাংস্কৃতিক উৎসবও হয় প্রতি বছর। প্রবাস জীবনের এই বাস্তবতার আরেকটা মজার প্রতিফলন দেখা যায় ফুটবলে। কেপ ভার্দে বংশোদ্ভূত অনেক খেলোয়াড় খেলেন পর্তুগাল, নেদারল্যান্ডস বা অন্যান্য ইউরোপীয় জাতীয় দলের হয়ে। তবে কেপ ভার্দের নিজস্ব জাতীয় দলও একসময় চমক দেখিয়েছিল। ২০১৩ সালের আফ্রিকা কাপ অফ নেশনসে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল, যেটাকে বলা হয় আফ্রিকান ফুটবলের অন্যতম বড় অঘটন। অর্থনীতির কথা বললে কেপ ভার্দের কোনো উল্লেখযোগ্য প্রাকৃতিক সম্পদ নেই, কৃষিজমি সীমিত, খনিজ সম্পদ নেই বললেই চলে। তাই দেশটা মূলত নির্ভরশীল ৩টা খাতের উপর: পর্যটন, প্রবাসী আয় আর সেবা খাত। শাল আর বোয়া ভিস্তা দ্বীপ দুটো পরিণত হয়েছে ইউরোপীয় পর্যটকদের প্রিয় গন্তব্যে। সাদা বালির সৈকত, সারা বছরের উষ্ণ আবহাওয়া আর রিসোর্ট শিল্পের কারণে। আফ্রিকার মধ্যে কেপ ভার্দেকে ধরা হয় রাজনৈতিকভাবে সবচেয়ে স্থিতিশীল আর সবচেয়ে স্বচ্ছ গণতান্ত্রিক দেশগুলোর একটা। আজকের কেপ ভার্দে আফ্রিকার মধ্যে একটা ব্যতিক্রমী উদাহরণ। জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে আফ্রিকার অন্যান্য অনেক দেশের তুলনায় এই দেশ এগিয়ে। শিক্ষার হার তুলনামূলকভাবে বেশি, রাজনৈতিক সহিংসতা প্রায় নেই বললেই চলে, আর গণতান্ত্রিক নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হয়। তবে চ্যালেঞ্জও কম না: পানির সংকট, সীমিত কৃষিজমি, বেকারত্ব আর জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তে থাকা খরা, এসব এখনও দেশটার সবচেয়ে বড় সমস্যা। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এই ছোট দ্বীপরাষ্ট্রের জন্য একটা দীর্ঘমেয়াদী হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারপরও কঠিন প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকা এই ছোট্ট দ্বীপরাষ্ট্র প্রমাণ করেছে প্রাকৃতিক সম্পদ না থাকলেও একটা জাতি তার সংস্কৃতি, সঙ্গীত আর মানুষের অভিযোজন ক্ষমতা দিয়েই নিজের পরিচয় তৈরি করতে পারে। তো এই ছিল কেপ ভার্দের গল্প। একটা দেশ যার নদী নেই কিন্তু আছে সুর, যার প্রাকৃতিক সম্পদ নেই কিন্তু আছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা একটা পরিশ্রমী জাতি। ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় থেকে উঠে এসে আজ যে দেশ আফ্রিকার মধ্যে গণতন্ত্র আর স্থিতিশীলতার একটা মডেল হিসেবে দাঁড়িয়েছে। আপনার কি মনে হয়, প্রাকৃতিক সম্পদ ছাড়া শুধু মানুষের অভিযোজন ক্ষমতা দিয়ে একটা দেশ কতদূর এগোতে পারে? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেল চাপতে ভুলবেন না। এমন আরও অজানা দেশের গল্প নিয়ে ফিরে আসব দেশ ক্যানভাসের পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।